পর্ব ৮ কচু বাটা। বয়স বাড়ার সাথে সাথে বেশ কিছু উপসর্গ দেখা দিয়েছে ইন্দুবালার জীবনে, যেগুলো আগে ছিল না, কিন্তু এখন আছে। সারা দিন এক নাগারে কাজ করে বেড়ানো মানুষটার এখন বেলার দিকে একটু ঝিমুনি ধরে। ইদানিং ভাত খেয়ে উঠলে হয়, তখন ইন্দুবালার আর কিচ্ছু করতে ইচ্ছে করে না। শরীর যেন তার আর চলে না। তার সাথে কলতলার বাতাসের উত্তরের শিরশিরানি খেললে শরীরটা একটু রোদ যায়। হাত পাগুলো মনে হয় রোদে পোহাই, কিন্তু সেই ফুরসত কি আছে ইন্দুবালার? তার হোটেলে আসা মানুষগুলো তো সবে ভাত খেয়ে যে যার কাজে গেছে। দুপুরের পরন্ত রোদে তার একটা হিসেব রাখার আছে। কজন খেলো, কজন এলো না, কারা আবার ওবেলা আসবে, কাদের বাড়িতে পাঠাতে হলো, কাদের শুধু ঘন্ট আর পোস্তর পড়া অর্ডার হলো, কতটা বাঁচলো কতটা না, এইসব বিস্তারিত লেখালেখির একটা খাতা ইন্দুবালার আছে সেই ৭১ সন থেকে। এটা যদি হিসেবের খাতা হতো তাহলে কিছু বলার ছিল না। এখানে কিন্তু টাকার অঙ্কে কিছুই মেলানো থাকে না, যা থাকে তাতে আরও নানান কিছু যোগ হয়। এত পুরনো একটা জাবদা খাতা এতদিনে শেষ হয়ে যাবারই কথা ছিল, কিন্তু হয়নি। তার কারণ বছর বছর ইন্দুবালা সেই খাতার সঙ্গে আবার পাতা জোড়েন। মোড়ের মাথায় গণেশ বাইন্ডিং থেকে আগে হারান আসতো। পয়লা বৈশাখের আগের দিন সেই খাতায় বড় ছুঁচ ঢুকিয়ে ফুটো করে জোড়া হতো পাতা। সেলাই করে আবার খাতার গায়ে জামা করে দিতেন ইন্দুবালা, কিন্তু নতুন জামা আবার পরের বছর পাল্টে যেত। গেলবার হারান চোখ বোঝার পর তার ছেলে শিব আসে। ইন্দুবালা নিজে সেই খাতা নাড়াচাড়া করতে পারেন না এখন আর। উপরের ঘরে টেবিলের উপরে রাখা থাকে। প্রতিদিন সেই খাতায় ইন্দুবালা নানা কিছু লিখে রাখেন। তার সাথে ফুল তোলা নকশা, সোয়েটারের মাপ, দিদা বলে ঝাঁপিয়ে পড়া ছেলে মেয়েগুলোর ফোন নাম্বার, আরও কত হিজিবিজি। ধনঞ্জয় বলে ওটা নাকি চিত্রগুপ্তের খাতা। বুড়ি পরপারে গিয়েও হিসেব মেলাবে, কিন্তু কি হিসেব সেটা ধনঞ্জয় জানে না। বড়নাতনি সুনয়নী একবার দেখেছে সেই খাতায় আছে নানা রান্নার কথা, কিছু কিছু ইন্দুবালার কথাও। সেই যে গেলবার সে বিদেশ থেকে এসে তার ঠাম্মার কাছে থাকলো বেশ কয়েক মাস, তখন এটা সেটা নেড়ে দেখেছে মেয়ে, আর অবাক হয়েছে এত সুন্দর গুছিয়ে লিখতে পারে তার ঠাম্মি। একটা সাদা কালো ছবিও পেয়েছিল সে খাতাটার মধ্যে, ইন্দুবালার বিয়ের আগের ছবি, কোনো এক নরবরে স্টুডিওতে গিয়ে তোলা। তাকে দেখালে বলেছিলেন কলাপোতা থেকে নৌকা করে টাউনে নিয়ে গিয়ে কোনো এক স্টুডিওতে তুলেছিলেন ছবিটা। এই ছবি দেখেই নাকি তার শাশুড়ি শেফালি রানীর পছন্দ হয়েছিল। সুনয়নী জানতে চেয়েছিল আর দাদু, তিনি কিছু বলেনি। ইন্দুবালা কোনো উত্তর দেননি নাতনির কথায়। কাজের সময় বিরক্ত করিস না বলে বড় জোর একটু ধমক দিয়েছিলেন। সুনয়নী এই বাড়িতে তার দাদুর ছবি দেখেনি, এমনকি বাবা কাকা পিসি কারো কাছেই নয়। কেমন ছিল দাদুকে দেখতে ঠাম্মি? কেন দাদুর একটাও ছবি নেই বাড়িতে? পাগল করে দিত মেয়েটা প্রশ্ন করে করে। এমনকি বিয়ের একটা ছবি পর্যন্ত নেই কেন? আশ্চর্য হতো সুনয়নী। এটা কিছুতেই সে বোঝাতে পারতো না। থাকবে কি করে? সেই অজগায়ে কি আর ফটোগ্রাফার ছিল? খুলনা শহর থেকে কিংবা ঢাকা থেকে নিয়ে আসতে হতো তাদের। ইন্দুবালাকে বিয়ে দিতে গিয়ে বাবার আর একটুও খরচ করার মতন অবস্থা ছিল না তখন। ছেলেকে পণ না দিতে হলেও মেয়ের গয়না গড়ার ছিল, ইন্ডিয়াতে মেয়েকে পাঠানোর খরচ ছিল, তার সাথে আশেপাশে গ্রামের মানুষদের আপ্যায়ন খাতির যত্নে কম খরচ হয়েছে নাকি? কাজেই কোনো ছবি ওঠেনি। এমনকি শ্বশুরবাড়িতে এসেও না, বৌভাত হয়নি, লোকজন আসেনি, তাহলে আর ছবি উঠবে কোথা থেকে? ফুলসজ্জার দিন অনেক রাতে বাড়ি ফিরেছিলেন মাস্টার রতনলাল মল্লিক। তারপর দিন বেলা পর্যন্ত ঘুমিয়ে আবার বেরিয়ে গিয়েছিলেন। শাশুড়ি কতবার বলেছিলেন ছেলেকে, রতন বৌমাকে নিয়ে একটা ফটো তুলে আয় বাবা। আজ যাবো কাল যাবো বলে আর যাওয়া হয়নি রতনের। নিমতলা শ্মশানে যেদিন মরার খাট ধরে বসেছিলেন ইন্দুবালা, একটা শিরিঙ্গে মতো লোক গলায় ক্যামেরা ঝুলিয়ে এসে বলেছিল, কি গো মা, ছবি তুলবে নাকি? শেষ স্মৃতি বলে কথা। লক্ষ্মীর মুখ ছামটায় পালানোর পথ পায়নি সে। কাজেই ইন্দুবালার এই বাড়িতে তার স্বামীর কোনো ছবি নেই, আলতা পায়ের ছাপের চিহ্নও নেই। যাবতীয় যা কিছু তিনি সেই শ্মশানেই অস্থির সাথে ভাসিয়ে দিয়ে এসেছিলেন। কিন্তু সত্যিই কি তাই?
তার বংশরাই তো ঘুরঘুর করে বেড়াচ্ছে চোখের সামনে। ঠাম্মা, দিদা, মা বলে ডেকে চলেছে। জানতে চাইছে মাস্টার রতনলাল মল্লিকের ছবির কথা। এই সব কিছু ওই খাতায় লেখা নেই। ইন্দুবালা লেখেননি। নিজের মনে রাগ, দুঃখ, অভিমান, কষ্ট সেগুলো বড় আপনার নিজের কাছেই রেখে দিতে হয়। না হলে যে মানুষটাকে তার বংশের কেউ দেখলো না, জানলো না, তার সম্পর্কে খারাপ কথা তাদের মনে বাজবে। ইন্দুবালা কোনো দিন ছেলে মেয়েদের কাছে তার বাবার কোনো প্রসঙ্গ উত্থাপন করেননি, নিন্দামন্দও না। এই বাড়ির রেওয়াজ মেনে শুধু মৃত্যুদিন পালন হয়েছে। শাশুড়ির আমলে ব্রাহ্মণ খাওয়ানো হতো। সবাই চলে যাওয়ার পর ইন্দুবালা সেসব প্রথা তুলে দিয়েছেন। অনেক দিন পর সুনয়নী প্রশ্ন করলে একবার ভেবেছিলেন সব বলবেন, তারপর ভাবলেন থাক, যা মা গঙ্গায় ভাসিয়ে দিয়ে এসেছেন তার দিকে ফিরে তাকাবেন না, ওটা নিজের কাছে খুব সংগোপনে থাক। খাতাটা এতই ভালো লেগে গিয়েছিল সুনয়নীর, সারাটা দিন সেটা নিয়ে বসে থাকতো, খুঁটিয়ে খুঁটিয়ে পড়তো, সব কিছু দেখতো, নোট রাখতো। আর তাই তার আইপ্যাডে ঠাম্মিকে যেন একটু একটু করে চিনতে পারছিল সে। বারবার মনে হয়েছিল কেন আগে তার ঠাম্মিকে এত কাছ থেকে সে দেখেনি, কেন আরও অনেক অনেক কথা জানতে চায়নি। সবটা যে পেরেছিল তাও নয়, কিন্তু সুনয়নী এইটা বুঝেছিল তার চারপাশে দেখা মানুষগুলোর থেকে ইন্দুবালা কতটা আলাদা, চিন্তায়, ভাবনায়, জীবনে চলার পথে। এই খাতাটা নিয়ে সুচিন্তিত পরিকল্পনা ছিল তার। একদম যেমন আছে এই জাবদা খাতাটা, ঠিক সেইভাবে যদি তাকে ছাপানো যায় তাহলে তো একটা সময়ের ইতিহাস বেরিয়ে আসবে, যে ইতিহাসের কথা কোনো পাঠ্য বইতে লেখা থাকে না, এমনকি সমাজ ইতিহাসের গভীরে যারা উকি দেন সেই সব গম্ভীর প্রবন্ধেও না। তার চেয়ে এই খাতাটা ছাপা হলে একজন একলা মহিলার পথ চলাটা বেশ পরিষ্কার ধরা পড়বে সময়ের নিরিখে। নিজের মতো করে বোঝাতে চেষ্টা করেছিল সুনয়নী তার ঠাকুমাকে। এমনকি এটাও বলেছিল যেগুলো পছন্দ নয় সেগুলো রাখা হবে না বইটাতে। ইন্দুবালার একটুও পছন্দ হয়নি ব্যাপারটা। হিসেবের খাতা কার কোন কাজে লাগে দিদি ভাই, তুই আর নাড়াঘাটা করিস না ওটাকে, একই যা অবস্থা। সুনয়নী তবুও হাল ছাড়েনি, শেষ খড়কুটো আঁকড়ে থাকার মতো বলেছে, অন্তত রান্নাগুলো ছাপাই। সবাই তো ভুলে গিয়েছে ঠাম্মি, তোমার মতো ছ্যাঁচড়া কেউ রান্না করতে পারে? সেটাই না হয় জানুক লোকজন। ইন্দুবালা হেসেছেন মেয়ের কথা শুনে। ছ্যাঁচড়ার কথা কেউ পড়বে না দিদি ভাই, তুই বরং তোর লেখাপড়ার বই বার কর, সবাই পড়বে। নাতনি থামতে চায় না, বারবার ফোন করে, বন্ধুদের দেখাবে বলে বায়না করে। ইন্দুবালা একদিন নিরুপায় হয়ে বলে দেন, আমি আগে মরি, তারপর না হয় যা খুশি করিস তোরা। এরপর আর কোনো কথা বলা যায় না। মোক্ষম বার্তাটা তাই একেবারেই শেষেই দেন। ইন্দুবালার হোটেলে যে কটা জিনিস সেই পুরনো আমল থেকে রয়ে গেছে, এই খাতাখানাও তার মধ্যেই পড়ে। সেটাকে কি করে তিনি বাইরের লোকের হাতে তুলে দেন? সুনয়নী পড়ছে পড়ুক, কিন্তু তার সাথে তার বন্ধুবান্ধবরাও পড়বে। রাজ্যের যত লোক জেনে যাবে ওই খাতাটার মধ্যে কি আছে। উমা, তাই কখনো হয় নাকি? ওর পাতায় যে জিরান দেওয়া আছে, মনিরুলের বকুল ফুল, লক্ষ্মীর বাড়ির তেজপাতা, 3 ছেলে মেয়ের হাতের ছাপ, অলোকের ফেলে যাওয়া নিষিদ্ধ ইশতেহারের একটা পাতা, আরও যে কত কি তা না দেখলেই কল্পনাও করা যাবে না। অলোক খুব সুন্দর শেষ দিয়ে একটা গান করত, কিসের ভয় সাহসী মন লাল ফৌজে লাফিয়ে হই পার। গানটাও লেখা আছে সেখানে। চোখ বন্ধ করেন ইন্দুবালা, সুরটা খোঁজার চেষ্টা করেন, পারেন না। কারেন্ট অফের সেই রাতগুলোকে হাতড়ান। কোথায় তারা? যে দিনগুলোকে ইন্দুবালা নিজেই ফিরে পান না, সেই সব কিছু তিনি 2 হাত উজিয়ে দিবেন কি করে? থাকবার বলতে এটুকুই তো তার নিজের। স্মৃতির বিসর্জন মানে নিজেকে নিঃশেষ করে দেওয়া।